দুটো দিনের জন্য সাদামাটা থাকার চেষ্টা করো। আমার সামনে সামান্যতম সেজে আসলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। ওটা মুছিয়ে না দিলে ঠিক মতো ড্রাইভ করতে পারতাম না। তোমাকে বিয়ে না করে হাসপাতালে যাওয়ার ইচ্ছে নেই মোটেও। তের মনে হচ্ছে মাইক্রোতে না ওঠা ওর মস্ত বড় ভুল ছিল। এখানে জাঙ্কুকের সামনে থেকে লজ্জা পাওয়ার চাইতে মাইক্রোতে চাপাচাপি করে বসলেও শান্তি হতো। জাঙ্কুক কালকের পর থেকে যে রূপে রূপান্তরিত হয়ে গেছে সেটা আগের রূপগুলোর সাথে মেলানো অনেক মুশকিল। তে নিজের মনে এসব নিয়ে ভাবতে শুরু করলে জাঙ্কুক ওকে শূন্যে তুলে নেয়। আচমকা এমন কাণ্ডে তে আগের মতো বিচলিত হলো না। এবার জাঙ্কুকের কোলে চড়ে ওর দিকেই তাকিয়ে রইল। জাঙ্কুক একটা চওড়া হাসি দিয়ে জিপের দিকে ওকে নিয়ে যেতে লাগলো। তের ছোট্ট শরীরটা জাঙ্কুক শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরেছে। জাঙ্কুকের বুকটার কাছে তের মুখটা ঢেকে আছে। ওভাবে শক্ত করে ধরার জন্য তে নিজের চাপা খাওয়া হাতটায় একটু ব্যথা অনুভব করছে। ব্যথাটা অসহনীয় মাত্রায় চলে গেলে তে হাত দুটো বের করে একটা জাঙ্কুকের ঘাড়ে জড়িয়ে ধরলো আর অন্য হাতটা এগিয়ে শার্টের কলার আঁকড়ে ধরলো। জাঙ্কুক ওর অবস্থা দেখে হাসি হাসি মুখেই হাত দুটো আরো কঠোর করে ধরলো। অমনি তে কিঞ্চিত পরিমাণ কেঁপে উঠলো, চোখ বন্ধ করে তারপর খুললো। জাঙ্কুক ওকে জিপের কাছে এনে সিটে বসিয়ে দিল। গতবারে যেই হাতটা অগ্রাহ্য করে মায়ের সাহায্য নিয়ে জিপে উঠেছিল, আজ সেই অগ্রাহ্য করা হাতের মালিক তাকে কোলে তুলে জিপে বসালো। তে জিপে বসতেই পা দুটো ঠিকঠাক মতো রেখে দিল। জাঙ্কুক সিট বেল্ট টেনে শান্ত মুখে সেটা বেঁধে দিল। জাঙ্কুক চোখ তুলে সেই মায়াবী চোখ দুটোর দিকে নিবদ্ধ করে তাকালো। ভোরের প্রথম সোনালি আলোটা তের মুখের উপর পড়ছে। সেই আলোর জন্য উজ্জ্বল মুখটা রাঙা আভার মতো ফুটে উঠেছে। উজ্জ্বল ফর্সা গালটায় ডান হাত রাখলো জাঙ্কুক। নরম গালটায় যতবার হাত রেখেছে মনে হয়েছে নিজের শক্ত হাতের জন্য ওর নরম গালটা দেবে যাচ্ছে। আঙুলের চাপ খেয়ে নরম গালটা ভিতরে ঢুকে যাচ্ছে। জাঙ্কুক জানতে চায় ওই নরম গালটায় যখন পরম আহ্লাদে ওষ্ঠযুগল দিয়ে চাপ দেবে তখন গালটা কতখানি তোলার মতো আচরণ করবে, কতখানি দেবে যাবে ওষ্ঠযুগলের চাপে। জাঙ্কুক নিজেকে সহ্য এবং ধৈর্যের মধ্যে আটকে রেখে শান্ত গলায় বলল, তোমাকে প্রথম চুমুটা কোলে তুলেই দেবতে। জাঙ্কুকের কথা শুনে প্রচণ্ড লজ্জায় নত হলো তে। আটসাট হয়ে জিপের সিটে কুকড়ে বসে পড়ল। এই লোকটা যে মারাত্মক লজ্জায় ফেলে দিয়ে মনে মনে খুব মজা পাচ্ছে সেটাতে ভালো করে বুঝতে পারলো। তের লজ্জায় করুণ মুখটা দেখে জাঙ্কুক প্রশস্ত হাসি দিল। সেই হাসির দিকে তাকানো এখন তের জন্য দুঃসাধ্য ব্যাপার। তে তাড়াতাড়ি নিজেকে আড়াল করার জন্য মাথাটা একটুখানি নিচের দিকে ঝুঁকিয়ে নিল। জাঙ্কুক চুপচাপ সেখান থেকে সরে এসে জিপে উঠে বসলো। কি পয়েন্টে চাবি ঢুকিয়ে দ্রুত জিপটা স্টার্ট দিল। মৃদু একটা ঝাঁকুনি দিয়ে থরথর করে কাঁপতে থাকা জিপটা মুহূর্তের মধ্যেই শোঁ শোঁ করে জড়তা ভেঙে চলতে শুরু করলো। রিসর্টের নিরাপত্তা ক্ষুণ্ণ করে জিপটা গেট পেরিয়ে মেঠো পথ ধরল। সুগাদের মাইক্রো এখন বেশ দূরত্ব নিয়ে এগিয়ে আছে। কমপক্ষে 1 থেকে 2 গজ সমান হবে। রাস্তায় কোনো মানুষ নেই বলে মাইক্রোটা বেশ স্পিডের সাথে এগিয়ে আসছে। জাঙ্কুক জার্নিটা উপভোগ করার জন্য ইচ্ছে করেই জিপের স্পিডটা কমিয়ে দিল। তুঙ্গস্পর্শী স্পিড না দিয়ে যথাসম্ভব নর্মাল স্পিডে জিপটা চলতে থাকলো। তে জিপের সিট বেল্টটা বাঁধার জন্য প্রচণ্ড অস্বস্তি অনুভব করছিল। বারবার সেটাকে 2 হাতে টেনে ঢিলে করার চেষ্টা করছিল। এইদিকে জাঙ্কুক পুরো দমে ড্রাইভের দিকে মনোযোগ দিলে তে এদিকে সেইভাবে মনোযোগ দিতে পারেনি। রাস্তা যত পাকা হোক না কেন সেখানে বিভিন্ন জায়গায় গর্ত ছিল, কিছু জায়গা আবার উঁচু নিচু বেখাপ্পার মতো হয়ে আছে। এইটুকু পথ খুব সাবধানে পার হওয়া লাগবে। জাঙ্কুক ড্রাইভের দিকে ধ্যান দিতেই তে খুব সতর্কতার সাথে সিট বেল্টটা খুলে ফেললো। সেটা জাঙ্কুককে একটু বুঝতে না দিয়ে সিটের পিছন দিকে ছেড়ে দিল। অনেকক্ষণ পর শান্তিতে স্বস্তিতে আরামে বসতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলতে। রাস্তার দুধারে বিস্তৃত ধানক্ষেত দেখা যাচ্ছে। এখন ধানক্ষেতটা পেরোলেই লোকালয়ের রাস্তাটা এসে পড়বে। জাঙ্কুক একটা ছোট চালাকি করে লোকালয়ের পাশে রাস্তাটা ধরে ফেললো। জিপটা আসল রাস্তা বাদ দিয়ে বাঁ দিকের রাস্তা ধরেছে। তখন এই রাস্তাটা যে লং টার্মের রাস্তা সে বিষয়ে জাঙ্কুক আগে থেকে জেনে রেখেছিল। তে এতক্ষণ অন্য মনস্ক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়েছিল। প্রকৃতির দৃশ্যপট শান্ত মনে উপভোগ করছিল।
কিন্তু রাস্তা বদলের ঘটনা দেখে সাথে সাথেই ওর ভুরু দুটো কুঁচকে এলো। সেই কুঁচকানো ভুরু তুলে ডানে মুখ ফিরিয়ে জাংকুকের দিকে তাকালো। এইদিকে জাংকুক জিপের সাইড বক্স থেকে ক্যানের বোতল নিয়ে ছোট ছোট চুমুক দিচ্ছিল। ডান হাতে ক্যান ধরে বা হাতে ড্রাইভ করতে ব্যস্ত ছিল। তে ওর স্বাভাবিক ভঙ্গিমার অবস্থা দেখে পুরো কুচকানো মুখে কৌতূহলী কণ্ঠে বলল, আপনি অন্য রাস্তা ধরলেন কেন? জাংকুক ক্যানে কয়েকবার চুমুক দিয়ে সেটা ডান হাত থেকে বাম হাতে চালনা করলো। ড্রাইভটাও তখন ডান হাতে করতে লাগলো। তের উত্তরটা দু কানে শুনলেও না শোনার মতো ভান করলো। তে ওর চুপটি দেখে ওর থেকে উত্তরের আশাটা ভঙ্গ করে বামে ফিরে তাকালো। চলতি জিপে ছুটে যাওয়ার সময়গুলো নীরবে অনুভব করতে থাকলো তে। জাংকুক জিপের জার্নিটা আর একটু উপভোগ করার জন্য গ্রামের এই রাস্তাটা ধরেছে। এই রাস্তাটা এখন জনমানব শূন্য বলে আরো চমৎকার লাগছে। জাংকুক ক্যানের অর্ধেক কোক খেয়ে সেটার মুখ কোনো মতে আটকে দিল। লাল ক্যানটা জিপের সামনে ঠিক গ্লাসের কাছে রেখে দিল। তের উদ্দেশ্যে কিছু জানার ইচ্ছে প্রশ্নাত্মক গলায় জাংকুক বলে উঠল, তুমি সবসময় বড়দের মতো আচরণ করো কেন? কানের চিত্র পথে সুরসুর করে কথাটা যেতেই তে চমকে উঠল। চমকানো দৃষ্টি দিয়ে তৎক্ষণাৎ জাংকুকের দিকে ফিরে তাকালো। শান্ত মুখটা নিজের মধ্যেই কালো হয়ে ভাবশূন্য আকার ধারণ করলো। জাংকুক ড্রাইভের ফাঁকে ফাঁকে তের দিকে তাকাচ্ছিল। ওইটুকু তাকানোর মধ্যেই বুঝতে পারলো তে এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেছে। ওর মুখটা ফ্যাকাশে হয়ে বেশ অনুভূতি শূন্য দেখাচ্ছে। জাংকুক জিপের স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে আবারও প্রশ্ন করলো, তুমি যে একটা নর্মাল মেয়ের মতো আচরণ করো না সেটা কি জানো? বয়স কত তোমার? মাত্র 17 চলছে, অথচ বিহেভিয়ার দেখাচ্ছ একটা 25 বয়সের মেয়ের মতো। এটা কেন করছো তে? প্রশ্নগুলো শোনার পর থেকে হতভম্ব হয়ে আছে তে। জাংকুকের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে শুকনোর গলায় ঢোক গিলল। ছোট্ট একটা ঢোক গেলার পর বুক ভর্তি নিঃশ্বাস টেনে নিল। কিন্তু জাংকুকের উত্তর কিভাবে দেবে সেই প্রস্তুতি ওর হচ্ছে না। জাংকুক সামনের দিকে তাকিয়ে থাকতেই স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুমি আমার কাছে কোনো কিছু লুকাতে চাইলেও আমি যে তোমার সম্পর্কে সবকিছু জেনে গেছি সেটা কি তুমি জানো? জানো না তো? আসলে তে, আমি যেহেতু তোমার প্রতি সফট হয়ে গেছি, তোমার প্রতিটা ব্যাপার আমার জানা হয়ে গেছে। তোমার বিষয়ে জানা কোনো কিছুই বাদ নেই আমার। মিস কিম তেয়ং, তোমার ব্যাপারে এভরি ডিটেলস আমার ফোনের নোটপ্যাডে সেভ করা আছে। আমি এমনি এমনি তোমার প্রতি কনফেস করতে যাইনি। কাল রাতেও যদি সবসময় মতো চুপ করে থাকতে তাহলে দেখতে আমি তোমার সাথে কি করতাম। আজ জীবনের জন্য তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতাম। তুমি আমাকে চেনো না মিস কিম তেয়ং। তোমার ব্যাপারে চিরুনি অভিযান চালানো আমার বহু আগেই হয়ে গেছে। এখন শুধু এটাই বলবো, নিজের বয়স অনুযায়ী নিজেকে চিনতে শেখো। এর চেয়ে বেশি ভাবতে গেলে তোমার জন্য সেটা খারাপ হবে। আগামী দিনগুলো আমার সাথে কাটানোর জন্য প্রস্তুতি নাও। সবার আগে নিজের বিহেভিয়ার চেঞ্জ করো। আমি যেহেতু তোমার চেয়ে দ্বিগুণ বয়সের কাছাকাছি, সেহেতু তোমার কাছে যেগুলো সমস্যার মনে হবে সেগুলো আমার কাছে নর্মাল ব্যাপার। তাই শুধু একটা জিনিসই বলবো, তোমার দায়িত্ব নেওয়ার ক্যাপাবিলিটি আমার ভালো মতোই আছে। তোমাকে কিভাবে রাখতে পারবো সেটা আমার সঙ্গে এলেই বুঝতে পারবে। এখন শুধু বিয়ের জন্য প্রস্তাবটা রাখবো, তাতে হ্যাঁ বলে দেবে। জাংকুকের কথা শুনে তে শুধু ঢোকের পর ঢোক গিলছিল। জাংকুক এতদিন অসভ্য আখ্যা পেয়ে শুধু মুখ নিচু করে চলাফেরা করছিল ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে যে চালাকের সীমানা পেরিয়ে অন্য গণ্ডিতে চলে যাচ্ছিল সেটা আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি তে। নিজেকে শান্তভাবে স্থির রেখে অনেকক্ষণ পর মুখ খুলে বলল, আপনি আমার ব্যাপারে কি জানতে পেরেছেন? তের প্রশ্ন শুনে ওর দিকে এক পলকের জন্য তাকালো জাংকুক। ওর নিবিষ্ট করা আঁখি দুটোতে বহু প্রশ্ন ঢলঢল করেছে। জাংকুক ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে আবারও সামনের দিকে তাকালো। স্টিয়ারিং থেকে হাত সরিয়ে তের দিকে বাঁ হাতটা এগিয়ে দিল। সেই হাতটা এসে তের গালটা স্পর্শ করলো। তে হাতটার দিকে এক পলক দৃষ্টি দিয়ে সোজা জাংকুকের দিকে তাকালো। জাংকুক এক মনে ড্রাইভ করতে থাকলে জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, স্কুলের ওয়াশরুমে পুরো 2 দিন আটকা ছিলে, সেটা আমি জানতে পেরেছি। আরও অনেক ব্যাপার জানতে পেরেছি, কিন্তু আজকে সেটা বলতে চাইছি না। জাংকুক কতটুকু শেষ করে তের ডান গালটা ছেড়ে দিল। পূর্বের জায়গায় হাত এনে ড্রাইভ করতে লাগলো। তে পুরোপুরি চুপচাপ হয়ে গেলে জাংকুক আর কোনো কথাই তুলল না। তে মাথা নিচু করে আঁচলের শেষ প্রান্ত দিয়ে আঙুলের খুঁট পাকাতে থাকলো। জাংকুক ছিমছাম সময়টা পাল্টানোর জন্য
অন্য কথায় ফিরে এলো। সহজাত হাসিতে তের উদ্দেশ্যে বলল, তোমার দাদা ভাইয়ের কাছে কাল প্রস্তাব রাখবো ভাবছি। সেটা আজই করবো কিনা বুঝতে পারছি না। কি করা উচিত বলো তো? আজকে কি সবকিছু ফাইনাল করে ফেলবো? জাংকুকের কথায় বিন্দু মাত্র মনোযোগ দিল না তে। ওর দিকে ফিরেও তাকালো না একদমই। জাংকুক ওর নীরব ভঙ্গি দেখে এবার অন্য সুরে বলে উঠল, আচ্ছা তে, তোমার দাদা ভাইকে আমাকে পছন্দ করবে? আসলে তোমাদের এখানে শুনলাম মেয়েদের বয়স 15 পার হলে বিয়ের বিয়েতে তুলে দেয়। এটা নিয়ে অবশ্য টেনশনে নেই। সমস্যাটা হচ্ছে অন্যদিকে। তোমার দাদা ভাই যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেন, তখন তুমি কি আমার সাথে যাবে? তে নির্বিকার ভঙ্গিতে চুপ করে থাকে, আঁচলের খুঁট পাকাতে থাকে। এইদিকে জাংকুক উত্তরের জন্য বারবার তের দিকে তাকাতে লাগলো। তে একটু সময় নিয়ে শান্ত ভঙ্গিতে বলে উঠল, আমি কোথাও যাব না। এমন উত্তর শুনে চলন্ত জিপটা তুমুল স্পিডের মধ্যেই বিকট শব্দে থেমে গেল। আকস্মিকভাবে ব্রেক কষার জন্য তে টায়ার সামলাতে না পেরে জিপের একদম সামনের দিকে গিয়ে বাড়ি খেলো। জাংকুক 2 হাতে শক্ত করে স্টিয়ারিং ধরে আছে। কর্ণধারে আচমকা অপ্রতিভ উত্তর শুনে স্তব্ধ হয়ে গেছে। নিজেকে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য শক্ত হয়ে বসে আছে। তের দিকে তাকানোর আগে দ্রুত চোখ দুটো বন্ধ করল জাংকুক। শান্ত মেজাজটা চট করে বিগড়ে গেলে সেটা সামলানো বড় মুশকিল। জাংকুক চোখ বন্ধ অবস্থায় নিজের ঠোঁটটা অস্বাভাবিক কায়দায় কামড়ে ধরল। স্টিয়ারিংয়ে 2 হাত রেখে মাথাটা একটু নিচু করলো। বেশ শব্দ করে 2 ঠোঁট ভেদ করে জোরে সোরে নিঃশ্বাস ছাড়ল। মাথা নিচু করা অবস্থাতেই জিভের সামনে থেকে ক্যানটা নিয়ে নিল। ক্যানের মুখটা আলগা ছিল বলে সেটা বৃদ্ধাঙ্গুল দিয়ে খুলে ফেললো। ঠকঠক করে কয়েক ঢোক খেয়ে উত্তেজিত মেজাজটা শান্ত করলো। খালি ক্যানটা রাস্তার পাশে ছুঁড়ে মেরে মাথা তুলে বসলো জাংকুক। স্টিয়ারিং থেকে হাত সরিয়ে তের দিকে তাকালো। তের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই বাকরুদ্ধ হয়ে গেল জাংকুক। চোখের সামনে আবারও সেই লাল বর্ণ দেখতে পাচ্ছে। তে নিচের ঠোঁট থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে। ব্যথায় 2 চোখ খিচে আছে তে। শাড়ির আঁচলটা থুতনির কাছে চেপে থাকায় রক্তের স্রোত কিছুটা আটকাচ্ছে। জাংকুক তাড়াতাড়ি করে পাগলের মতো নিজের সিট বেল্ট খুলে তের মুখটা কাছে টেনে আনে। জিপের স্টোর প্যাকেটে যে টিস্যুগুলো ছিল সেগুলো দ্রুত গতিতে বের করতে থাকলো। প্যান্টের ব্যাক পকেট থেকে হাত ঢুকিয়ে ওয়ালেটটা বের করলো। তাড়াতাড়ি ওয়ালেট খুলে অ্যালকোহলের প্যাড থেকে একটা প্যাকেট ছিঁড়ে ফেললো। সাদা কাগজের ছোট্ট প্যাকেট থেকে তুলার মতো অ্যালকোহল প্যাড বের করে প্যাডটা নিয়ে সেটা ওর কাটা জায়গায় চেপে ধরলো। অমনি তে প্রচণ্ড ব্যথায় গোঙানির সুর তুলে কোচকানো চোখে কেঁদে দিল। রক্ত পড়া বন্ধের জন্য কাটা স্থানে অ্যালকোহল প্যাডটা চেপে ধরে আছে জাংকুক। প্রায় কয়েক মিনিটের মতো ওভাবে ধরে রাখার পর ঠোঁট থেকে প্যাডটা সরিয়ে ফেলে দিল। রক্তের প্যাডটা রাস্তায় ফেলে দিয়ে আর একটা প্যাকেট ছেড়ে নিল। সেটা দিয়ে শেষবারের মতো জীবাণুমুক্ত করে ওর হাতে টিস্যুগুলো গুঁজে দিল। তে তখন অশ্রুপূর্ণ চোখ খুলে তাকালো হাতের টিস্যুগুলোর দিকে। টিস্যুগুলো হাতের মুঠো থেকে ছেড়ে দিতেই সেগুলো নিচে পড়ে গেল। জাংকুক আর চোখে ব্যাপারটা পুরোপুরি দেখলেও জিপ স্টার্ট দিতে ব্যস্ত হলো। এদিকে তে অন্যদিকে মুখ ঘুরিয়ে 2 চোখে তর্জনী ও বৃদ্ধাঙ্গুল চেপে ধরল। একেবারের জন্য সে জাংকুকের দিকে তাকালো না। জাংকুক এই ঘটনায় নিজেকে দোষী সাব্যস্ত করলেও মুখ দিয়ে একটা কথাও বলল না। পুরোটা রাস্তা একেবারে খামোশ হয়ে মোল্লাবাড়ির সীমানার কাছে চলে আসলো। সুকারা অনেক আগে মোল্লাবাড়িতে পৌঁছে গেছে, তাই উঠানের কাছেই জিপটা পার করতে গিয়ে খালি মাইক্রোটা দেখতে পেল। জাংকুক সারা রাস্তা শেষে এবার তের দিকে তাকালো। তে কোনো কথা না বলে জিপ থেকে নামার জন্য পা বাড়িয়ে দিল। ঠিক তখনই জাংকুক পিছন থেকে আদেশ সূচকভাবে বলে উঠল, দাঁড়াও, আমি নামিয়ে দিচ্ছি। তে কথাটা না শোনার ভান করে এক ডাক দিয়ে জিমিনকে ডাকলো। জিমিন ওর ডাক শুনে সাথে সাথে দৌড়ে এলো। জিমিনের চোখে মুখে যে ভয় জড়ানো অবস্থা দেখা যাচ্ছে সেটা দেখতে পেয়ে তে খুব অবাক হলো। জিমিনের হাতটা ধরে জিপ থেকে নামার সময় তে প্রশ্ন করে বসলো, তোমাকে এমন দেখাচ্ছে কেন বুবু? কিছু কি হয়েছে? তুমি কি ঠিক আছো? জিমিন তের হাতটা ধরে ওকে নীরব মুখে নামিয়ে দিল। তের দিকে না তাকিয়ে আগে জাংকুকের দিকে তাকালো। জাংকুকও এদিকে কিছু একটা আঁচ করতে পেরেছে, কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু জিমিন সেই দিকে না তাকিয়ে তখন তের দিকে লক্ষ্য করলো। তে নিজের ঠোঁটটা কাটা দেখে কপালে ভাঁজ পড়লো।
অস্থির জনিত গলার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, ঠোঁটে কি হয়েছে তে? এভাবে ফুলে গেল কেন? কিভাবে ঠোঁট কাটলি তুই? এই প্রথম জিমিনের কথায় ভরকে গেল জাংকুক। তেকে যেভাবে জেরা করা হচ্ছে সেটা কেমন বেখাপ্পা লাগছে। প্রশ্ন করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই প্রশ্নের সাথে প্রচুর সন্দেহ মেশানো ছিল। জিমিনের কথাটা নিচের দিকে টেনে নিয়ে জাংকুক বলে উঠল, তুমি কি বলতে চাইছো জিমিন? এক্স্যাক্টলি কোন ইঙ্গিতে কথাটা বলছো তুমি? তোমার প্রশ্ন করার স্টাইল তো আমার ভালো লাগলো না। জিমিন তের হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে ফেললো। নত মুখে জাংকুকের উদ্দেশ্যে জোর দেখিয়ে বলল, আমাকে খারাপ ভাববেন না ভাইয়া, কিন্তু আপনাদের আসতে এত টাইম লাগার তো কথা ছিল না। আজ থেকে একটু বেশি সময় লেগে গেল না? জাংকুক এবার কৌতূহল দৃষ্টি পরিবর্তন করে শক্ত দৃষ্টিতে তাকালো। বা ভুরু কপালের দিকে খানিকটা তুলে জিপ থেকে নেমে আসলো। জিমিনের সামনে এসে হঠাৎ কি ভেবে বাড়ির চৌকাটের দিকে তাকালো। অমনি ওর দৃষ্টি দুটো ভীষণভাবে তীক্ষ্ণ হয়ে উঠল। কপালের দুই পাশ থেকে অসংখ্য ভাঁজ এসে ভুরু দুটোকে কুঁচকে দিল। বাড়ির সবাই দরজার মুখে দাঁড়িয়ে আছে। জাংকুক ওদিকে দৃষ্টি রেখে পকেট থেকে ফোনটা বের করে নিল। ফোনের পাওয়ার বাটন অন করে ফোনের স্ক্রিনটা চোখের সামনে ধরলো। এক পলক সেই দিকে তাকিয়ে খুব ধীর গতিতে ফোনটা আবারও পকেটে ঢুকিয়ে নিল। এবার কঙ্গের মুখের অবস্থা জাংকুকের কাছে পরিষ্কার হলো। মোল্লা বাড়িতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে হয়তো। একটা বিরাট ঝড় আঘাত হানার জন্য বাজেভাবে প্রস্তুত। জাংকুক বাড়ির এমন অবস্থা দেখে এইটুকু বুঝে গেছে এখানে নিশ্চয় কোনো বড়সড় গন্ডগোল হয়েছে। বাড়ির ভিতরে গ্রামের মহিলা সহ অনেকগুলো বুজুর্গ মানুষ দাঁড়িয়ে আছে। সবাই ওদের আগমন দেখে নিচু গলায় কানাঘুষো করছে। সেখানে কিছু কিছু মহিলা ছিল যাদের পোশাক আশাকে স্পষ্টই বোঝা যাচ্ছে তারা ভালো গৃহস্থান ঘরের গৃহকর্মী, কিন্তু আচরণে তখন বোঝা যাচ্ছিল তারা বিনোদন নিতে উদ্গ্রীব। কোথাও কোনো নেতার মুখরোচক ঘটনা ঘটলে সাংবাদিকরা যেমন বসেন, তেমনি গ্রামের মধ্যে 19-20 হলেই মহিলারা আর ঘরে থাকে না। জাংকুক এতগুলো মানুষের মধ্যে কোথাও সুকাদের খুঁজে পাচ্ছে না। ওরা কোথায় আছে, কি ঘটেছে কিছুই তখন বোঝা যাচ্ছে না। এর মধ্যে বাড়িতে এত মানুষের ছড়াছড়ি দেখে তে প্রচুর ঘাবড়ে যায়। দ্রুত চোখ দুটো নিচে নামিয়ে শাড়ির আঁচলটা মাথায় টেনে নেয়। এরপর সেই আঁচল দিয়ে মুখ থেকে জিমিনের পিছনে লুকিয়ে পড়ে। জিমিনদের অবস্থা দেখে শান্ত মুখে সবার সামনে ওকে আড়াল করে রাখে। বাড়িতে এত মানুষের ভিড় দেখে জাংকুক সবার আগে প্রশ্ন ছুড়ে বলে, আপনারা সবাই এখানে কেন? কি হয়েছে এখানে? কি কারণে এত ভিড় করেছেন? জাংকুকের প্রশ্ন শেষ হতেই কয়েক মিনিটের জন্য নীরবতা চলতে থাকলো। জাংকুক কিছু বুঝে উঠতে পারছিল না কি থেকে কি হতে যাচ্ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে ভিড়ের মাঝখান থেকে দুই ফাঁক হয়ে গেল এবং গঙ্গকে ধীর গতিতে আসতে দেখা গেল। গ্রামের মানুষগুলো গঙ্গকে আসতে দেওয়ার জন্য জায়গা করে দুপাশে চেপে গেল। গঙ্গও কেমন জীর্ণ শীর্ণ শরীরে বড় বউয়ের হাত ধরে হেঁটে আসছেন। সেই সঙ্গে গঙ্গের পিছু পিছু একে একে বাড়ির সবাই দোতলা থেকে দৌড়ে ছুটে হাজির হলো। জাংকুকের মনে কৌতূহলের সীমা শেষ হচ্ছিল না। আর তখনই সেলিনা হাউমাউ করে মরা কান্নার মতো কাঁদতে কাঁদতে এলো। ভিড় কাটিয়ে কটূক্তির সুরে চোখের জল মুছতে মুছতে বলল, তা বাবা, তোমার উদ্দেশ্য কি সফল হয়ে গেছে? বাড়ির মাইয়ার মান ইজ্জত সব শেষ কইরা সুখ পাইছো তো তুমি? জাংকুক এমন প্রশ্নের কোনো অর্থই বুঝতে পারলো না। ভুরু কুচকে সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করে বলল, মেজো মামি, আপনি সোজা রাস্তা ছেড়ে বাঁকা রাস্তা ধরছেন কেন? যা বলতে চাইছেন সেটা সোজা সাপটা বলতে কি সমস্যা? কি হয়েছে কি? সেলিনা কান্নারত মুখটা কঠোর করে মাথার ঘোমটাটা আরেকবার ঠিক করলো। জাংকুকের দিকে কয়েক পা এগিয়ে ওর সামনে এসে বলল, তুমি সোজা রাস্তা জানতে চাও তাই না? তাহলে শোনো, তুমি আব্বার কাছে কি বলে গেছিলা? তুমি সবগুলো মাইয়ারে ভালো মতো দেখভাল করবা, এই কথা বলেছিলা না? তাহলে তুমি ওই বোকমের হাতে মাইয়াটারে একলা ছাড়ছো কেন? ওই কুলাঙ্গার কাছে আমাকে মাইয়া ফেলাইয়া কি সুখ পাইছো তুমি? এইটার উত্তর তুমি দিবা, আজকেই দিবা। আমি কোনো কথা শুনবার চাই না। তুমি আমার মাইয়ার সাথে ভুল করেছো। তুমি ওদের ঘুরবার লাইকা নিয়ে না গেলে আজকে এই দিনটা দেখতে লাগতো না। সব দোষ তোমার, সব দোষ তোমার। বলতে বলতেই পুরো গ্রামবাসীর সামনে কান্নায় ঢলে পড়ল সেলিনা। কান্নার আওয়াজ বেড়ে যেতেই গ্রামবাসীরা নিজেদের মধ্যে কানাঘুষো করে কথা বলতে লাগলো। এদিকে
কংলো পাথরের মতো কাঠের একটা চেয়ারে বসে আছে। বড় বউ বারবার আব্বা ও আব্বা ডেকে হাত পাকায় হাওয়া করছেন। জিন আঙিনার চৌকাঠে থ মেরে বসে থাকতেই হঠাৎ সুগাদের আগমন হলো। সুগারা সবাই দোতলা থেকে একযোগে নেমে আসলো। সেলিনা এমন পর্যায়ে কাঁদতে লাগলো, সেটা দেখে গ্রামের মহিলারা এসে দ্রুত ধরাধরি করে একটা বেতের মোড়ায় এনে তাকে বসিয়ে দিল। জাংকুক কিংকর্তব্য বিমূঢ় হয়ে চারপাশে তাকাতে থাকলে হঠাৎ সুগাদের দেখতে পেয়ে সেই দিকে ছুটে গেল। সুগার কাঁধে হাত রেখে জাংকুক জোর গলায় বলে উঠল, আমি আসার আগে এখানে কি হয়েছে? সেলিনা মামি কি নিয়ে এত কাহিনী করছে? জাংকুকের চটপট প্রশ্ন শুনে সুগারা নিজেদের মধ্যে চাচাই করলো। যৌন চোখের ইশারায় কি যেন ইঙ্গিত দিল। সঙ্গে সঙ্গে আইরিন সবার মধ্যে থেকে সাহস জুগিয়ে বলে উঠল, ভাইয়া ঘটনা এখানে উল্টে গেছে। আমরা বাড়িতে ঢুকেই দেখি এই অবস্থা হয়ে গেছে। বগম যে তের সাথে কেলেঙ্কারি করার চেষ্টা করেছিল সেটা আয়ু কাল রাতেই বলে দিয়েছে। আমরা সবে মাত্র বাড়িতে ঢুকেছি, অমনি জেনি হাওমাও করে কেঁদে উঠলো। আমরা তো একদম তাজ্জব বনে গেলাম ওর কান্না দেখে। ও কি কারণে কেঁদে উঠলো বুঝতেই পারিনি। ও দেখি এক দৌড়ে সেলিনা মামির গলা জড়িয়ে ধরলো আর তের ব্যাপারে কি সব মিথ্যে কথা বললো। আমি 7 জন্মেও ভুলবো না ভাইয়া। গঙ্গীয় নানা সেই থেকেই থমকানো অবস্থায় চুপ হয়ে গেছেন। তে যে ওনার কতটা আদরের সেটা তুমি জানো। নানা যে হারে এখন নীরবতা পালন করছেন, প্রচুর ভয় লাগছে ভাইয়া। উনি মুরব্বী মানুষ, কাজে কর্মের ব্যাপারে প্রচুর কড়া, কিন্তু বিশ্বাস করো জেনির মতো এত জঘন্য মেয়ে আমি আমার এন্টার লাইফে কখনো দেখিনি। জাংকুক এমন চালবাজির ঘটনা শুনে নির্বাক হতভম্ব হয়ে গেল। গত রাতে তের সাথে যে খারাপ ঘটনা হতে যাচ্ছিল সে বিষয়ে সবাইকে চুপ থাকার জন্য জোরদারভাবে বলে দিয়েছিল জাংকুক। বাড়িতে যেন কেউ আগ বাড়িয়ে এ কথা না তোলে সেটাও ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল সে। কিন্তু জেনি এখানে এত বড় পোল্টি মারবে সেটা কল্পনা তো ভাবতে পারেনি জাংকুক। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এসব মান সম্মানের ব্যাপার নিয়ে গ্রামবাসীদের কাছে কাহিনী পৌঁছে গেলে সহজে ভালো ঘর থেকে মেয়েদের জন্য বিয়ের সম্বন্ধ আসবে না। তের বিয়ে ঠিক হয়ে গেলেও বাকি মেয়েগুলোর জন্য ভীষণ চিন্তা হচ্ছে। জাংকুক ছোট একটা নিঃশ্বাস ছেড়ে সবগুলো কথা চিন্তা করতে লাগলো। এদিকে জেনি যেই চালটা দিয়েছে সেটা ঠিকঠাক মতো জায়গায় ফিরিয়ে আনা একটু কঠিন। তবু জাংকুক সবকিছু ভেবে চিনতে জেনিকে নিচে আনার জন্য রোজকে পাঠিয়ে দিল। রোজ আদেশ পেয়ে জেনিকে আনতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে রোজ টানতে টানতে জেনিকে সিঁড়ি দিয়ে নামালো। সবার সামনে এনে জাংকুকের উদ্দেশ্যে বলল, জাংকুক ভাইয়া যা বলার বলুন, ওকে নিয়ে এসেছি। জাংকুক রোজের দিকে তাকিয়ে সায় বুঝিয়ে মাথাটা মৃদু ভঙ্গিতে নাড়ালো। জেনির ভীতু হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে জাংকুক পরপর 2 বার তালি মেরে সবার দৃষ্টি আকর্ষণ করলো। জেনি ভয়ে চুপসে যাওয়া বেলুনের মতো মিয়ে গেছে। সেলিনা জাংকুকের অবস্থা দেখে নিজেও ভিতরে ভিতরে শঙ্কানুভব করছে। জাংকুক এখন কি করবে কে জানে। কিন্তু ততক্ষণে জাংকুক জেনির দিক থেকে দৃষ্টি সরিয়ে গঙ্গীয়র দিকে তাকিয়ে বলল, গঙ্গীয় নানা, আমি খুব লজ্জার সাথে বলতে চাইছি আপনার নাতনি জেনি 1 নম্বরের মিথ্যেবাদী। ওর মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমি মনে করছি। ও আপনাকে কি কথা শুনে গুল খাইয়ে রেখেছে আমি শুনতে পেরে অবাক হয়েছি। কিন্তু সত্যি এটাই, আপনার নাতনি জেনি যা বলেছে সেটা আধা সত্য। যা হয়েছে যেটা হয়েছে সেটা আমার জন্য খারাপের দিকে যেতে পারেনি, কিন্তু এরকম মিথ্যা কথা বলার জন্য বাড়িতে হই হুল্লোড় অবস্থা হবে সেটা সত্যি চিন্তার বাইরে ছিল। জাংকুকের কথায় কংলিও কঠোর দৃষ্টিতে তাকালো। 3 দিন ধরে বাড়ির বাইরে নাতনি পাঠিয়ে যতটা টেনশনে ছিল আজ সেই টেনশনের ফলাফল সত্যি সত্যি খারাপ এলো। কংলিও প্রচণ্ড রূপে জাংকুকের উপর ক্ষেপে আছেন। কি করে তের গায়ে অন্য পুরুষের আঁচড় লাগে সেটা নিয়ে ভিতরে ভিতরে ফুঁসছেন, কিন্তু বাইরে থেকে একদম নীরব হয়ে আছেন। তিনি কথা বলার জন্য শুষ্ক ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে ভিজে নিলেন। জাংকুকের দিকে ভাবশূন্য দৃষ্টিতে বলে উঠলেন, আমার নাতনিদের নিরাপত্তা নিয়ে তুমি কি যেন বলেছিলে, মনে আছে? প্রশ্নটা শুনে তখন জোরে একটা নিঃশ্বাস ছাড়ল জাংকুক। নিজেকে যথাযোগ্য দোষী সাব্যস্ত করে দৃষ্টি নত করে রাখলো। এরপর রাগান্বিত গঙ্গীয়র সামনে ধীর পায়ে হেঁটে এসে কোমল স্বরে বলল, না না, কে আপনার কানে কি ধরনের কথা রটিয়েছে সেটা আমি জানি না,
তবে কথা বলতে বাধ্য হব। আমি আপনার নাতনিদের সুস্থ সমেত হাজির করেছি। রিসর্টে যে ঘটনা ঘটছিল ওটা সত্য হলেও আধা সত্য ছিল। আর আপনি এটাও জানেন আধা সত্য মিথ্যার সমতুল্য। রিসর্টে বেগম এসে তের ওপর দ্বিতীয়বার কুকর্ম করতে চেয়েছিল, কিন্তু বেগম তখন আমার জন্য কিছুই করতে পারেনি। আপনি যদি বেগমের মুখ থেকে সত্য শুনতে চান তাহলে আমায় একটু সময় দিন, আমি ওকে আনার ব্যবস্থা করছি। কথাগুলো শুনে কঙ্গের কোনো হেলদোল হলো না। তিনি কঠোর মুখভঙ্গিতে চেয়ে রইলেন জাঙ্কুকের দিকে। পরক্ষণে চোখ নামিয়ে বড় বউয়ের উদ্দেশ্যে বললেন, মা, এক গ্লাস লেবুর জল আনো তো। বড় বউ আদেশ পেয়ে হাওয়া করা বন্ধ করে বললেন, জি আব্বা। এরপর বড় বউ লেবুর জল আনার জন্য রান্নাঘরে চলে গেল। কংইও শক্ত চাহনিতে মাটির দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে জিনের উদ্দেশ্যে বললেন, জিন মা, তোমার ছেলে যে ওয়াদা ভঙ্গ করেছে এর জন্য তুমি কি বলবে? জিন তার শাড়ির আঁচলটা মাথায় ঠিকঠাক মতো টেনে নিল। ছেলের দিকে ভাবহীন দৃষ্টিতে এক পলক তাকিয়ে এরপর গঙ্গের জন্য বললেন, আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করুন বাবা মশাই। আপনার সিদ্ধান্তের উপর আমার পুরো বিশ্বাস আছে। জিনের কথা শুনে গঙ্গিও বেগমের জন্য অপেক্ষা করতে রাজি হলো। বেগমকে দ্রুত যেন হাজির করা হয় সেটার জন্য জাঙ্কুককে বলে দিল। জাঙ্কুক তখন নিজে গিয়ে বেগমকে হাসপাতাল থেকে নিয়ে এলো। ধরে বেঁধে গঙ্গিওর সামনে হাজির করতেই সত্য কথা উগড়ে দিল। জেনি গত রাতে জিমিনের ফোন দিয়ে সেলিনাকে কল করেছিল। কলের মধ্যে মায়ের কাছে তের কথা বলে দেয় জেনি। বেগম রিসর্টে এসে তের রুমে ঢুকে কুকীর্তি করতে চেয়েছিল, সেটাও সবিস্তারে জানিয়ে দেয়। কিন্তু ভাগ্য ভালো বলে জাঙ্কুকের জন্য তে তখন বেঁচে যায়। এদিকে বেগম প্রচণ্ড ধুলাই খাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়। পুরো ঘটনা যখন সেলিনার কানে চলে আসলো তখন আশ্চর্যের জন্য পুরো 10 মিনিট হ্যাং মেরে বসেছিল সে। এদিকে জেনি সবকিছু বলে দিতেই সেলিনা বাজে একটা বুদ্ধি আঁটে, আর সেই বুদ্ধির জন্য পুরো গ্রাম ডেকে হাহাকার করে তামাশা করে বসে। বেগমের অবস্থা খুব নাজুক এখন, হাতে স্যালাইনের নল ঢোকানোর। হাসপাতাল থেকে জরুরি রেফারেন্সের ভিত্তিতে হাসপাতাল থেকেই অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়ে গেছে। জাঙ্কুক বুকের কাছে 2 হাত ভাঁজ করে বেগমের দিকে তাকিয়ে আছে। বেগম হুইল চেয়ারে বসা অবস্থায় ভয় ভয় তাকিয়ে আছে। জাঙ্কুকের হাতে ধুলাই খেয়ে তার চোয়ালের এক পাশ বেঁকে গেছে। বাম চোখটা এমনভাবে ফুলে আছে যেন মৌমাছি কামড়েছে। ডান হাতটা প্লাস্টার করা বলে সেটা গলার 2 পাশ থেকে রশি এনে বুকে ঝুলিয়ে রেখেছে। জাঙ্কুক শক্ত চোখে তাকে প্রথমে কুকর্মের কথা জানাতে ইশারা করলো। বেগম বাঁকানো চোয়ালে খুব কষ্টে ঢোক গেলে কথাগুলো বলতে লাগলো, আমি সুবিনের জন্য এ বাড়িতে আসতে পারতাম না। সুবিন কিভাবে জেনে গিয়েছিল আমি ওর ছোট বোন জিমিনকে পছন্দ করতাম। এটুকু কথা বলে জোরে জোরে হাঁপাতে লাগলো বেগম। শ্বাসকষ্টের রোগীর মতো খসখসে আওয়াজে শ্বাস টানতে লাগলো। এদিকে বেগমের মুখে জিমিনের কথা শুনে আগুনের মতো তাকিয়ে আছে সুগা। রাগে ইচ্ছে মতো গালিগালাজ করছে। সুগার অবস্থা দেখে কুল কিনারা হারানোর মতো কাঁচমাচু করেছে জিমিন। দূর থেকে সুগার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সুগা বেগমের দিকে রাগে কটমট করতে থাকলে হঠাৎ জিমিনের দিকে চোখ পড়ে। জিমিন সবার দৃষ্টি বাঁচিয়ে সুগার জন্য ঠোঁট নাড়িয়ে বলল, সুগা প্লিজ ঠান্ডা হও। সুগা ঠোঁট নাড়ানো কথাটা বুঝতেই মাথার সঙ্গে সঙ্গে না ভঙ্গিতে 2 বার নাড়ালো। উপস্থিত সবার দৃষ্টি অগোচরে গলার কাছে ডান হাতটা চুলকানোর ভঙ্গিতে ওঠালো। অন্যদিকে তাকিয়ে কেবল বৃদ্ধাঙ্গুল দিয়ে গলা বরাবর এক টান দিল। ওই দৃশ্য দেখে জিমিন ভয়ে চমকে উঠলে তৎক্ষণাৎ আশেপাশে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। আবারও সতর্কতার সাথে চোখ তুলে সুগার দিকে আগের মতো তাকিয়ে বলে উঠল, ওকে জবাই করতে হবে না সুগা, জাঙ্কুক ভাইয়া ওকে পঙ্গু বানিয়ে দিয়েছে। সুগা সেই দিকে না তাকিয়ে ইচ্ছে করে সুবিনের সাথে কথা জুড়ে দেয়। বেগম আবার কাহিল ভাব কাটিয়ে বলে ওঠে, সুবিন পড়াশোনার জন্য বিদেশে চলে গেলে আমি গ্রাম ছেড়ে চলে যাই, কিন্তু কয়েক বছর পর যখন বাবার সাথে ভিটে বাড়ি বিক্রি করতে আসি তখন তেকে দেখে অনেক ভালো লাগে। তে সবার ছোট ছিল, ও সবার আড়ালে আড়ালে থাকতো, আর এটার জন্যই নিষিদ্ধ জিনিসের প্রতি আমার ঝোঁক চলে আসে। আমি জেনিকে দিয়ে তেকে যেভাবেই হোক গোয়াল ঘরে আনতে বলেছিলাম। তে এসেছিল, কিন্তু ওর সাথে কিছু করার আগেই
ও ভয় পালিয়ে যায়। আমি সেদিন কিছুই করতে পারিনি। এর মধ্যে জাঙ্কুক ভাইজান আমাকে কুত্তার মতো মারে, জানের ভয় দেখায়। আমি ওই দিন রাতে আর চিন্তা না করে শহরের জন্য রওনা দিই, কিন্তু তের উপর প্রতিশোধ নেওয়ার জন্য শহরে আর ফিরিনি। গ্রামের বাইরে আবার এক ছোট ভাইয়ের রিসর্ট ছিল, নতুন নতুন ব্যবসা, ওর সাথে পার্টনারের জয়েন্ট দিলাম। কিন্তু এদিকে ভাগ্যের জোরে জাঙ্কুক ভাইজান ঘোরাঘুরির জন্য ওই রিসর্ট বুক করলো। আমি সবার থেকে লুকিয়ে চলতাম, চুপি চুপি থেকে দেখতাম, কিন্তু প্রতিবারই সুগা ভাইজান, আয়ু, জিহো ওদের জন্য ভিড়তে পারতাম না, কোনোবারে কিছু করতে পারতাম না। গতকাল গ্রিল পার্টির আয়োজন করেছিল, আমি আমি সেই সুযোগে তের রুমে গেলাম, কিন্তু এবারেও কিছু করার আগে যে জাঙ্কুক বোকম আর কিছুই বলতে পারছিল না। কাঁচতে কাঁচতে গলা জ্বলে যাচ্ছিল ওর, বুক শুকিয়ে শ্বাস টান হচ্ছিল প্রচুর। জাঙ্কুক ওকে হাসপাতালে ফিরিয়ে দিয়ে গংলিওর মতামত শোনার ইচ্ছে পোষণ করলো। গংলিও কাঠের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আর সকল গ্রামবাসীকে নিজ নিজ কর্মে ফিরে যেতে বললেন। গ্রামবাসীরা সব প্রশ্নোত্তর পেয়ে গংলিওর কাছে সালাম ঠুকে চুপচাপ বেরিয়ে গেল। গংলিও এবার 2 হাত কোমরে রেখে পায়চারি করতে লাগলেন। পায়চারি করা অবস্থায় মাটির দিকে তাকিয়ে শান্ত মুখে বললেন, জেনি। সাথে সাথেই জেনি জবাব দিয়ে বসলো, জি জি দাদা। সেলিনা ততক্ষণে কান্নার অভিনয় থামিয়ে স্বাভাবিক হয়ে গেছে। জেনির সাথে কি কথা হতে যাচ্ছে সেটার জন্য উদ্গ্রীব চাউনিতে তাকিয়ে আছে। জাঙ্কুক গংলোর কাছ থেকে 2 পা পিছিয়ে দেখে দেখার চেষ্টা করছে। নিশ্চয় এত কিছু হওয়ার পর কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে ফেলে যেতে, কিন্তু জিমিনের পিছনে এমনভাবে মুখ লুকিয়ে আছে একটু ওকে দেখতে পেল না জাঙ্কুক। গংলিও জেনিকে কঠিনভাবে জেরা করতে থাকলে সুবিন ওইদিকে সুগার কানে ফিসফিস করে বলল, সুগার রে, আমার শরীর যে কেমনে জ্বলতাছে তোরে বুঝাইতে পারবো না। খালি একটা কথাই তোরে কমু, এই জেনিরে যদি উচিত শিক্ষা না দিয়েছি আমিও সরকারের বংশের নাতি নয়। সুগা ওর কথা শুনে প্রচন্ড বিরক্ত হয়ে গেল। ভুরু কুচকে কিছুটা স্বর নামিয়ে বলল, সুবিন তুই চুপ থাক, এমন সিরিয়াস মোমেন্টে আপলামি বন্ধ কর। তুই দেখতে পাচ্ছিস না ওখানে কি হচ্ছে? আপাতত অপচা সুবিন। সুবিন এমন কথা শুনে চুপ তো হলোই না, উল্টে বিড়বিড় করে বলতে লাগলো, আসার সময় গোবরে পা দিয়েছিলাম বন্ধু, ভাবছিলাম ওই জুতো আয়না জেনির 2 গালে খসা দিই। ইন্টারেস্টিং মোমেন্টে বারবার ব্যাঘাত ঘটানোর জন্য সুবিনের উপর ভালোই খেপছিল সুগা, কিন্তু খ্যাপাটে ভাবটা প্রকাশ না করে চুপচাপ জনুর পাশ ঘেঁষে দাঁড়ালো। এমন আহম্মকের পাশে থাকার চেয়ে জনুর পাশে থাকা ঢের ভালো। গংলিও জেরা শেষ করতেই হঠাৎ সেলিনা কেমন মাথা চাড়া দিয়ে উঠল। গংলিওর জন্য প্রশ্ন ছুড়ে ত্রস্ত মুখে বলল, আব্বা আপনার কাছে কোনোদিন কোনো কিছুর জন্য বলি নাই, কিন্তু আজকে না বইলা থাকবার পারলাম না। আপনার ছোট নাতনির জন্যে আমার কি ক্ষতিটা হইল আপনি সেটা এখনো ধরতে পারলেন নাই। আমি আজ এই কথাই খুইলা কইবার চাই, তে গ্রামের সামনে যেভাবে মান সম্মান শেষ কইরা দিছে, এখন জেনির জন্য ভালো পাত্র জুটবা না। জেনি কিন্তু রোজ আর জিমিনের মতো তো সুন্দর না। কোনো পাত্র যে জেনিরে বাদ দিয়া বাকি 3 জনের পছন্দ করবে এই কথা আমি কাগজে লিখা দিবার পারমু। সেলিনার কথায় এবার চুপ থাকতে পারল না বড় বউ। এতক্ষণ পর তিনি বাধ্য হয়ে সেলিনার প্রতি উত্তর দিয়ে বসলেন, মেজো বউ তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে আমার তেকে নিয়ে এসব কি কথা বলছো? ও কোন দিক দিয়ে বাড়ির সব মান ইজ্জত শেষ করেছে? আজকে গ্রামবাসী ডেকে তামাশা করেছে কে? তে নাকি তুমি? কাহিনী কি তুমি শুরু করেছো নাকি তে এসে করেছে? খবরদার আমার তেকে নিয়ে একটাও বাজে কথা বলতে যাবে না। বড় বউয়ের কড়া কথা শুনে সেলিনাও এক ধাপ গলা চড়িয়ে বলে উঠল, আমি তো কিছু শুনবার চাই না ভাবি, আমার মাইয়া ডারে আর কেউ বিয়া করবা না। আমি এখন একটা কথাই বলবার চাই, যার উপর আমার মাইয়ার মান ইজ্জত দেখভালের ভার পড়ছে, যে রিসর্টে ঘুরবার জন্য নিয়ে গেছে তারে কও সবকিছু ঠিকঠাক করে দিতে। কয়দিন পর জিমিন আর রোজের বিয়া হইয়া যাইব, তেরেও দেখলে কোনো পাত্র না কইবে না, কিন্তু জেনির জন্য কে আসবো? এবার গংলিও পায়চারি করা থামিয়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে সেলিনার দিকে তাকিয়ে ওই সময় ইয়ঞ্জুন নিজের আড়ষ্ট ঠোঁট নাড়িয়ে এই প্রথম মেয়ের পক্ষ নিয়ে বলল, মেজো ভাবি আপনি আমার বয়সের খুব বড় না হলেও সম্পর্কে যথেষ্ট বড়। আপনি সারাটা জীবন আমাকে কথা শুনিয়ে গেলেন, আমার মেয়েকে পদে পদে খোঁটা মেরেছেন, সব ওই উপরওয়ালা দেখেছে, আমি কোনো কিছুই ভুলিনি।
আপনি আমার মেয়ের গায়ে হাত তুলেছেন, তবু আমি সম্পর্কের মর্যাদা করে কিচ্ছু বলিনি। আমার মেয়ে এটা করে কেন, ওটা করে কেন, এগুলো নিয়েও কম কথা বলেননি ভাবি। আপনি ওই বেপরোয়া বেগমটাকেও বাড়িতে থাকার জন্য আব্বার কাছে তোষমদি করেছেন। ওই ছেলে আমার নিষ্পাপ মেয়েটার সাথে দুবার খারাপ কাজ করতে চেয়েছে। আজ যদি তেল জেগে জেনে থাকতো তাহলে কি করতেন বলুন তো মেজো ভাবি? আপনি কিভাবে আমার একমাত্র সন্তানটাকে দোষ দিতে গেলেন? চুনচুনের ভিজে আসা চোখ দুটো নরম আঁচলে চাপা পড়লো। আঁচল দিয়ে 2 চোখ মুছে চোখ নিচু করে বলল, আমার মেয়ের সাথে প্রতিবার আপনি খারাপ আচরণ করেছেন। আমার মেয়েটা সেই ছোটবেলা থেকে কেঁদে কেঁদে বিচার দিত। এখন হাজার ব্যথা পেলেও আমার কাছে বলে না। আমি আপনার মতো গলাবাজি করতে পারি না ভাবি। আমি নিরীহভাবে চলতে পারি। কেউ আমাকে দুটো কথা শোনালেও পাল্টা কথা বলতে পারি না ভাবি। চুনচুন আবারও সজল নয়নে শাড়ির আঁচল চাপ দিল। নীরবে চোখের জল বিসর্জন দিতে থাকলো। ওই মুহূর্তে জিমিনের পিছন থেকে দৌড়ে পালালোতে এক দৌড়ে চৌকির পাশ কাটিয়ে সিঁড়ি ধরে দ্রুততার সাথে উপরে উঠতে লাগলো। জাংকুক সহ সবাই ওর ফুপানো কান্নার আওয়াজ পেল। তে চোখ মুছতে মুছতে বারান্দা পেরিয়ে নিজের বদ্ধ রুমের দরজা ঠেলে সেখানে ঢুকলো। জাংকুক দোতলার সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললো। নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে মুখ নিচু করে নিল। সেলিনা দফায় দফায় নানানভাবে জেনের সাথে জাংকুকের সম্পর্ক পাকা করার ইঙ্গিত বোঝাতে থাকলো। কোনো এক বিশেষ কারণে অস্বাভাবিকভাবে চুপ হয়ে আছেন গঙ্গেয়। কাঠের কেদারায় বসে অনিমেষ নেত্রে খোলা সদর দরজার দিকে তাকিয়ে আছেন। জাংকুক সুযোগ বুঝে জিনকে আলাদা করে ডাকলো। জিন ছেলের ভাবভঙ্গি দেখে প্রশ্নাত্মক গলায় জোর দেখিয়ে বলল, তুই কি বলার জন্য আলাদা করে ডাকলি জাংকুক? জাংকুক চুলে ব্যাক ব্রাশ করতেই চোখ বন্ধ করে বুক ভরতে নিঃশ্বাস ছাড়লো। এরপর চিন্তিত মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, ছোটটাকে কি পছন্দ? বুঝে শুনে বলো তো। চটে যাওয়া মেজাজটা সেকেন্ডের মধ্যে পাল্টে গেল জিনের। ছেলের মুখ থেকে এমন কথা শুনে ধাক্কা খাওয়ার মতো আশ্চর্যভাবে তাকিয়ে আছে। জাংকুক মায়ের কাছ থেকে উত্তর না পেয়ে আবার তাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, ওকে পছন্দ হয় না? জিন হাঁ হয়ে চোয়াল ঝুলিয়ে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলের কথার উত্তর দিতে গিয়ে তিনি তীব্র উত্তেজনায় না সুযোগ মাথা নাড়িয়ে ফেলল। তৎক্ষণাৎ জাংকুকের মুখের অবস্থারও 12টা বেজে যায়। মায়ের কাছ থেকে নির্ঘাত উত্তর হ্যাঁ পাবার আশায় একটু ঢপবাজি করতে গিয়েছিল। মায়ের কাছ থেকে বিপরীত জবাব পেয়ে জাংকুকের বুকটা খামচে এলো। তাড়াতাড়ি মায়ের 2 কাঁধ আলতো করে একটু ঝাঁকুনি দিয়ে বলল, ও মা, এ তুমি কি বলছো? না করছো কেন? ও কি ছোট না? তোমার তো ছোট বউ লাগতো, তাই না? ওকে কি সত্যি পছন্দ হয়নি তোমার? জিন নিজের তাল করে সামলে নিয়ে হাঁ করা মুখ চট করে বন্ধ করলো। জাংকুকের বুকে জোরে একটা ঘুষি মেরে রাগ দেখে বলল, তুই আমাকে এভাবে চমকে দিবি কে জানতো? বাপের মতো বধ হয়েছিস। তোর বাপটাও আমাকে শান্তি দিত না, আর এখন তুইও এই বয়সে আমাকে শান্তি দিলি না। জাংকুক মায়ের এমন অবস্থা দেখে চওড়া একটা হাসি দিল। মায়ের 2 কাঁধ ছেড়ে স্বাভাবিক সুরে বলল, কি করি বলো? ওকে কি এই অবস্থায় দেখা সম্ভব? সেলিনা মামির ব্যাপারে কিছু বলার নেই। আমি ওই জেনির মতো সাইকোকে বিয়ে করতে পারবো না। মা যেমন মেয়েটাও তেমন। তুমি প্রস্তাবটা দ্রুত দিয়ে সবকিছু পাকা করো মা। আমি 3 কবুলের জন্য ব্যবস্থা করে ফেলি। খারাপভাবে নিও না মা। এদিকে তোমার সেলিনা ভাবি যা করেছে পুরো ব্যাপারটা নিয়ে 7 গ্রাম ছিজি করবে। এখন বিয়েটা করে ফেললে সামনে অন্তত কোনো ঝামেলা হবে না। জিন ছেলের কথায় সম্মতি জানিয়ে দিল, কিন্তু প্রস্তাব রাখার ব্যাপারে জিন একবার গঙ্গের মুখের দিকে তাকালো। রাগের কারণে মুখের কোঁচকানো চামড়া পর্যন্ত লাল হয়ে আছে। সেই দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে জিন অন্যমনস্ক গলায় বলল, বাবা মশাই যদি আজকের ঘটনার জন্য বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন? জাংকুক গঙ্গের দিকে তাকালো। দাম্ভিকতার ভঙ্গিতে বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে নিল। সেটা আবার শব্দ করে ছেড়ে দিতেই 2 পকেটে হাত ঢুকিয়ে শক্ত চাহনিতে বলে উঠল, নাটা খালি বলুক না, তারপর আমার খেলা দেখাবো।